একদিকে বড় এক হত্যাকাণ্ডের দায় শ্রীকান্তের দিকে, অন্যদিকে পুরো ফ্যামিলি রয়েছে বিপদে। ফ্যামিলি ম্যান শ্রীকান্ত কিভাবে নিজেকে এবং ফ্যামিলিকে প্রোটেক্ট করবে? আদৌ কি পারবে নাকি পারবে না, সেটা জানতে হলে দেখতে হবে আজকের এই এক্সপ্লেনেশন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ফ্যামিলি ম্যান সিরিজের নতুন সিজনের এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প শুরু হয় নাগাল্যান্ডের কোহিমা শহর দিয়ে। সেখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকের সাথে সেখানকার পলিটিক্যাল নেতাও ছিলেন। এর মধ্যে দর্শক সারি থেকে এক মেয়েকে দেখানো হয়, যে কিনা তার ব্যাগে কিছু একটা করে ব্যাগটা রেখেই একজনের মোটরসাইকেলে উঠে সেই এরিয়া ছেড়ে চলে যায়। যাওয়ার আগে হাতে থাকা একটা সুইচ অন করে সেখানে পুরো ব্লাস্ট হয়। এতে বোঝা যায় মেয়েটির ব্যাগে ছিল আরডিএক্স, আর হাতে থাকা ডিটোনেটর দিয়ে আরডিএক্স ব্লাস্ট করায়। এখন কেন এমনটা করে সেটা আমাদের অজানা। নিউজের মাধ্যমে জানানো হয় কোহিমা বোম ব্লাস্টে মারা গিয়েছে 12 জন। শুধু তাই নয়, নর্থ ইস্ট ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় একসাথে বোম ব্লাস্ট করা হয়েছে, আর এতে মারা গিয়েছে 100 জন, আহত হয়েছে অনেকে। কিন্তু সরকার যেন কোনো অ্যাকশনই নিচ্ছে না। এরপরে সিন শিফট করে আমাদের দেখানো হয় এই গল্পের নায়ক ফ্যামিলি ম্যান শ্রীকান্ত তিওয়ারিকে। আমরা এর আগের সিজনে দেখেছিলাম শ্রীকান্তের সাথে তার ওয়াইফ সুচির গন্ডগোল বেঁধেছিল। সেটা এখনো চলমান, তবে সেটা ঘরের মধ্যেই। নতুন বাড়িতে পুজোতে দুজনকে একত্রেই দেখা যায়। অন্যদিকে পিএম গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গদের সাথে বসে নর্থ ইস্ট ইন্ডিয়া বোম ব্লাস্ট নিয়ে। একজন জানায় স্থানীয় সংগঠনগুলো এই বোম ব্লাস্টগুলো করতে পারে, কিন্তু র চিফ জানায় এইটাতে চায়না ইনভলভ থাকতে পারে। ওখানে আমাদের প্রজেক্ট চলমান, আবার সিক্রেট মিশন গোয়ানো আছে, তাই এইটা চায়নার কাজ। পিএম সবকিছু শুনে বলে আগে পর্যবেক্ষণ করতে হবে, তারপর না হয় সেনা পাঠাবো। মিটিং শেষে অন্যজন পিএম কে বলে আপনার বন্ধুর প্রজেক্টের ডিল নিয়ে তো কিছু জানালেন না। পিএম জানায় ওটার বাজেট এমনিতেই বেশি, দেখা যাক সামনের বছর। এরপর সিন নিয়ে আসা হয় লন্ডনে। সেখানে পিএম এর বন্ধু তার প্রজেক্টের ব্যাপারে মুখোমুখি হয় ইনভেস্টররা ডিল সম্পূর্ণ করতে চাপ দিলে লোকটি জানায় ব্যাপারটা দেখছি। সেই সময় সেখানে উপস্থিত মীরা নামে এক মহিলা জানায় যদি ডিল এবার সম্পূর্ণ শেষ না হয় তাহলে ওয়ার দিয়ে সম্পূর্ণ করব। মীরার কাছ থেকে ইনভেস্টররা এই কথা শুনে অবাক হয়, তাই পিএম এর বন্ধুকে জিজ্ঞেস করে এই যে কে। লোকটি চুপি থেকে যায়। মীরাকে এরপর একটা রুমে আসতে দেখা যায়। সেখানে সবাই একজনকে মারার জন্য কাজ চালিয়ে যেতে থাকে। এতে বলা যায় এই মীরা হয়তো একজন কন্ট্রাক্ট কিলার। সিন শিফট করে শ্রীকান্তের দিকে নিয়ে আসলে শ্রীকান্ত ছুটি শেষে অফিসে আসে। অফিসে আসা মাত্রই শ্রীকান্তের বস কুলকার্নি আগে ফ্যামিলির ব্যাপার নিয়ে জেনে প্রজেক্ট সহায়ক এবং সিক্রেট মিশন গোয়ানো সম্পর্কে শ্রীকান্তকে জানায়। সাথে আরো বলে শুধুমাত্র পিএম আমাকে সেখানকার রেবেল সংগঠনের সাথে একটা মিটিং ফিক্স করেছে, তাই তোমাকে নিয়ে যেতে চাচ্ছি নাগাল্যান্ড, যেটার পুরোটাই থাকবে সিক্রেট। শ্রীকান্ত তাই এই ব্যাপারে বন্ধু যে কেউ জানায় না। রাতে আবার শ্রীকান্ত ওয়াইফ সুচিকে জানায় কয়েকদিনের জন্য আমাকে একটু দেরাদুন যেতে হবে। ওয়াইফকে মিথ্যা কথা বলে শ্রীকান্ত। ওয়াইফও খুব বেশি আমলে নেয় না। আবার মেয়ের সাথেও এক গন্ডগোল বেঁধে আছে তার, যেটা আগের সিজনে আমরা দেখেছি। তবে ছেলের সাথে ভালো ভাব জমেছে তার। পরে ডিএনএ এজেন্ট জয়াকে পলিগ্রাফের মাধ্যমে যাচাই করা হয় জয়ার কথাগুলো সত্য না মিথ্যা, কারণ সে দীর্ঘদিন কাজের বাইরে ছিল। কাজের বাইরে থাকার কারণ শ্রীকান্তের সাথে এক মিশনে মিলন নামে একজন মারা যায়। এই মিলন আবার জয়ারই কাছের ছিল, তাই জয়া শ্রীকান্তের উপর রাগ করে কাজই ছেড়ে দেয়। এইটাও আমরা আগের সিজনে দেখেছি। জয়া কাজে ফিরতে চাইলে সেটাতে পলিগ্রাম টেস্ট করানো হয়। এই পলিগ্রাম টেস্টে যে জয়া মিথ্যা বলছে সেটা শ্রীকান্ত জেনেও অ্যাপ্রুভ করে। সিন মীরার দিকে নিয়ে যাওয়া হলে মীরা একটু রেস্টুরেন্টে অপেক্ষা করে এক্স আইএসআই এজেন্টের সাথে। মীরা একবার তাকে হেল্প করেছিল, এবার তার থেকে একজনকে চায় যে নর্থ ইন্ডিয়া সম্পর্কে ভালো জানে। লোকটি জানায় আছে এরকম একজন। তখনই সিন নিয়ে যাওয়া হয় অরুণাচল প্রদেশে। পরিচয় করিয়ে দেওয়া হয় রুকমা নামে এক গ্যাংস্টারকে। তাকে আবার একজন ফোন করে লন্ডন ভিত্তিক একটা অ্যাসাইনমেন্টের জন্য। সে 3 মিলিয়ন পাউন্ড দিতে চাইলে রুকমা জানায় তার 5 মিলিয়ন লাগবে। এর মধ্যেই পিএম পড়ে যায় নিউজ মিডিয়ার প্রেসারে, তাই তার সাথে লোকজন বলে একটা অ্যাকশন নিতে। কিন্তু পিএম জানায় কুলকার্নি প্রজেক্ট সহায়ক নিয়ে অনেক কাজ করছে, তা বিফলে ফেলতে চায় না। এর মধ্যে কুলকার্নি শ্রীকান্তকে নিয়ে চলে আসে নাগাল্যান্ডের কোহিমা। শ্রীকান্ত কোহিমাতে এসে দেখি তার আগের কলিগ সালোনিও এখানে আছে। সালোনিও আবার অবাক হয় বসের সাথে শ্রীকান্তকে এখানে আসা দেখে। আন্দাজ করে এখানে কিছু একটা হয়েছে, তাই তো দুই সেরা ইন্টেলিজেন্স অফিসার একসাথে। এরপর কুলকার্নি রেবেল নেতা ডেভিডের সাথে মিটিং করতে একটা জায়গায় আসে। কুলকার্নি এবং শ্রীকান্ত রেবেল নেতা ডেভিডের সাথে মিটিং এ বসলে সেখানে অনেক কথাই উঠে আসে। শ্রীকান্তকে ডেভিড আগে থেকেই চেনে, এমনকি ডেভিড মনে করে শ্রীকান্ত বিয়ে করেছে সালোনিকে। কিন্তু কুলকার্নি পুরো ব্যাপার তুলে ধরে, এমনকি আগামীকাল যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে সেইটার দিকে ফোকাস রাখে। একটু পরে ডেভিডের ছেলে স্টিফেন রাগান্বিত অবস্থায় হাজির হয়। সে মনে করে এই শান্তি চুক্তি এই অঞ্চলকে আরো বিপদে ফেলবে। এই নিয়ে বাবার সাথে
দ্বন্দ্ব শুরু করে। একসময় ডেভিড চর মেরে বসে স্টিফেনকে। স্টিফেন তাই রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে রুকমা আসে, যার সাথে 5 মিলিয়ন ডিল করেছিল তার কাছে। সেখানে এসে রুকমা জানায়, আমি আমার লোকদের নিয়ে কাজ করব। কিন্তু ডিলকারী বলে তারা লোক দেবে, তাদের লোকদের সাথে মিলে কাজ করতে হবে। রুকমা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। পরের দিন গাড়ি বহরে করে কুলকার্নি, শ্রীকান্ত, ডেভিড, রিবেল নেতাদের সাথে শান্তি চুক্তির জন্য নির্দিষ্ট জায়গার দিকে যেতে থাকে। রুকমা তার টিম নিয়ে আক্রমণ করে। শ্রীকান্ত প্রতিঘাত শুরু করে কিন্তু টিকতে পারে না। স্পটে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ডেভিড। শ্রীকান্ত তার বসকে বাঁচানোর জন্য একটা গাড়ি নিয়ে দ্রুত যেতে থাকে। রুকমা মোটরসাইকেল নিয়ে পিছু নেয়। এমনকি একসময় গাড়িতে বোম লাগিয়ে মোটরসাইকেল থামিয়ে ব্লাস্ট করায়। এতে কুলকার্নি এবং শ্রীকান্ত মারা না গেলেও বেশ আহত হয়। আহত অবস্থায় রুকমা আগে কুলকার্নিকে গুলি করে মারে। তখন শ্রীকান্ত ঝাপসা চোখে দেখতে পায় রুকমাকে। রুকমা শ্রীকান্তকেও গুলি করে চলে যায়। গুলি খেয়েও শ্রীকান্ত মারা যায় না, শুধু মারা যায় কুলকার্নি এবং ডেভিড। শ্রীকান্তের বন্ধু জেকে নাগাল্যান্ডে এসে শ্রীকান্তের ট্রিটমেন্টের ব্যাপারটা দেখতে থাকে। জেকে বসকে ফোন করে দ্রুত অ্যাকশন নেওয়ার কথা জানালে বস বলে এটা পিএম এবং হোম মিনিস্টার দেখছে, আমাদের এখন জড়াতে হবে না। অন্যদিকে শ্রীকান্তের ফ্যামিলি কুলকার্নি মার্ডার হওয়ার নিউজ দেখে পড়ে যায় টেনশনে। শ্রীকান্তের ফোনেও কল ঢুকছে না, তাই মেয়ে একটু বেশি চিন্তা করতে থাকে। মা তখন মেয়েকে বোঝায়, তোমাদের বাবা দেরাদুন গিয়েছে। ঘটনা তো ঘটেছে নাগাল্যান্ডের ভীমপুরে। হয়তো ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, তাই কল করতে পারছে না। কুলকার্নির মার্ডার নিয়ে হোম মিনিস্ট্রির সাথে মিটিং এ বসে পিএম সেখানে উল্লেখ করে কুলকার্নি মারা গেলেও তার প্রজেক্ট সহায়ক বিফল হতে দেওয়া যাবে না, অনেক পরিশ্রম করেছে। অন্যরা আবার অ্যাকশন নিতে চায়। একজন বলে কুলকার্নির মার্ডার নিয়ে আমি ইনভেস্টিগেশন শুরু করব, তারপর সেই অনুযায়ী অ্যাকশন নেব। এরপর দেখানো হয় রুকমাকে। অপারেশনের সময় সেও একটু আঘাত পেয়েছে, এজন্য ক্ষুব্ধ ডিলকারীর সাথে। রুকমা ডিলকারীকে বলে আজ আমার শৈল থাকলে আজকে আমার ক্ষতি হতো না। তারপর অপারেশনের সময় কত টাকা ব্যয় হয়েছে সেটার হিসাব দেয়, যেটা কিনা 5 মিলিয়নের বাইরে গিয়ে মাত্র 27,000। এই কম টাকাও চাইলে জানা যায় রুকমার বাবা ছিল একজন পুলিশের কনস্টেবল। মাত্র 12,000 টাকা দিয়ে তাদেরকে বড় করেছে, তাই পই পই করে সব টাকা বুঝিয়ে নেয়। ডিলকারী বলে একটু আন্ডারগ্রাউন্ডে থাকতে, এই অপারেশনটা অনেক বড় ছিল। এর মধ্যে শ্রীকান্তের জ্ঞান ফিরে জেকে জানায় কুলকার্নি স্যার মারা গিয়েছে। সেইটা শুনে খুব কষ্ট পায় শ্রীকান্ত। জেকে আবার পুরো ঘটনা জানতে চায়, কিন্তু শ্রীকান্ত সবকিছু সেরকম ভাবে মনে করতে না পারলেও ধীরে ধীরে মনে করে আর জেকে জানায়। কিন্তু এই মিশন ছিল একদম টপ সিক্রেট, হামলা করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এত বড় হামলা কিনা করা হয়েছে এ নিয়ে শ্রীকান্ত জানায়, আমরা যে মিটিং করতে এসেছি তা তারা আগে থেকেই জানতো এবং আমাদের ভেতরে কেউ সবকিছু লিক করেছে। শ্রীকান্ত তাই তার টিমের দুজনকে হসপিটালে ডাকতে বলে। জেকে এসব কথার মধ্যেই জানাই সূচি ভাবে ফোন দিয়েছিল। শ্রীকান্ত তাই দ্রুত সূচিকে ফোন করে। তারপর ফোন যে পানিতে পড়ে গিয়েছিল সেই মিথ্যাটাই জানায়। কিন্তু সূচি অলরেডি জেকের থেকে সব আগেই জেনেছিল, তাই জানাই মিথ্যা বলতে হবে না। আবার কুলকার্নির মার্ডার নিয়ে আফসোসও করে। কুলকার্নি খুব কাছের ছিল শ্রীকান্তের। অন্যদিকে রুকমা আন্ডারগ্রাউন্ড হতে আসে প্রেমিকার বাড়ি। প্রেমিকার আবার একটা বাচ্চা আছে, তাই প্রেমিকা চাই এই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক যেন বিয়েতে পরিণত হয়। বাচ্চাকে পরিচয় দিতে হবে, কিন্তু রুকমা বিয়ে করতে চায় না। আবার বলে বাচ্চাটা তো আমার নয়, যেমন চলছে তেমনই চলুক। কিন্তু প্রেমিকা বলে তোমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় মারা যেতে পারো। রুকমা জানায় আমি এত সহজে মরবো না, বিয়ের ব্যাপারেও না করে। ওইদিকে শ্রীকান্ত হসপিটালের একটা রুমকেই তার ওয়ার্ক রুম বানিয়ে ফেলে। এর মধ্যেই চলে আসে আরো দুইজন। শ্রীকান্ত তাদেরকে স্থানীয় গ্যাংস্টারের ছবি দেখতে বলে। শ্রীকান্ত সব ছবি দেখে, কিন্তু সেই কিলারের ছবি পায় না। তাই মনে করে কিলারটা ছিল বাইরের কেউ। এজন্য এই এলাকায় যারা বাইরে থেকে এসে কাজ করে তাদেরও লিস্ট চাই শ্রীকান্ত। এর মধ্যে লোকালদের বাইরের লিস্টও দেখানো হয় শ্রীকান্তকে, যেখানে রুকমার নাম থাকলেও প্রথম দফায় চিনতে পারে না সে, কারণ রুকমার আগের চেহারা ছিল ডাটাবেইজে। জেকে তখন বলে তুই তো একদম বুড়ো হয়ে গিয়েছিস। একবার যাকে দেখে শ্রীকান্ত কখনো তাকে ভুলতো না, আজকে কিনা তাকে চিনতেই পারছে না। শ্রীকান্তকে নিয়ে জেকে এরকম আন্ডার এস্টিমেট করলে শ্রীকান্ত আরেকবার ভাবে, আর ভেবে রুকমার প্রোফাইল দেখে বলে এইটাই সে। জেকে তখন ব্যাপারটা তাদের বস শর্মাকে জানাতে চাইলে শ্রীকান্ত জানায় এই ইনফরমেশন এ ঘরের বাইরে যাবে না। এরপর রুকমার ডিটেলস বের করতে ডাকা হয় সালোনিকে। সালোনি জানায় রুকমাকে 5 বছর বয়সে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু সে নিজেই ওই বয়সে কিডন্যাপারদের মারে। শুধু তাই নয়, সে একজন পিপিই ক্যাডেটের প্রেসিডেন্ট মেডেলও পেয়েছে। কিন্তু ড্রাগস ডিলারের সাথেও সে জেলে গিয়েছে। তারপর ড্রাগস মাফিয়ার সাথে থেকে হয়ে উঠেছে ড্রাগস স্মাগলার। সালোনি এসব জানালে শ্রীকান্ত বলে তোমার কি নার্কোটিক্স ডিপার্টমেন্টে পরিচিত কেউ আছে? এই কালপ্রিটকে ধরতেই হবে। আমার চোখের সামনে সে কুলকার্নি স্যারকে মেরেছে। প্রথমে হেল্প করতে রাজি হয় না সে। লন্ডনে মীরা আবার দেখা করতে আসে ওই আইএসআই এজেন্ট মেজর সামিরের সাথে। এই সামির রুকমাকে ম্যারেজ করে দিয়েছিল, কিন্তু জানতো না যে একটা গোয়েন্দা সংস্থার চিফকে মারার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাই জানায় এবার যদি কাউকে দরকার পড়ে তাহলে যেন আগে থেকে জানাই। কিন্তু মীরা আবার বলে দরকার নেই, আর আগে একবার হেল্প করেছিলে তাই আমি একবার নিলাম। সামির এই
কিছুটা ছোটই হয়। সামির আবার M16 এর এজেন্ট মার্টিনকে নক করে আর্জেন্ট দেখা করতে বলে। অন্যদিকে শ্রীকান্ত আসে কুলকার্নি স্যারের শোক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত হয় আরো সব গণ্যমান্য ব্যক্তি। শ্রীকান্ত সেখানে চিল্লাম স্যারের থেকে কিছু ইনফরমেশন চাইলে চিল্লাম স্যার জানায় এখন কোনো ইনফরমেশন হাতে নেই। শোক অনুষ্ঠানে উপস্থিত হয় PM এবং তার কাছের লোকজন। PM কে দেখে শ্রীকান্ত PM এর কাছে এসে বলে, আমি এই কেসের ব্যাপারে অনেক দূর গিয়েছে, আপনার সাথে ডিসকাশন করতে চাই। PM তার অফিসে আসতে বলে। PM এর কাছের জোট ইয়াশান্ত কুমার শ্রীকান্তকে জানায় কুলকার্নিকে মেরেছে ডেভিডের ছেলে স্টিফেন। শ্রীকান্ত জানায় না, একজন ড্রাগ স্মাগলার, যে লোকাল নয়। ইয়াশান্ত বলে স্টিফেন তো আর নিজে করবে না, বাইরের কাউকে দিয়েই করিয়েছে। শ্রীকান্ত আবারও জানায় না, স্টিফেন ড্রাগস পছন্দ করত না, ড্রাগস মাফিয়ার সাথে সে হাত মেলাতে পারে না। ওইদিকে লন্ডনে মীরা PM এর বন্ধু দাওরাকান্তের কাছে আসে। মূলত এই দুইজন মিলেই কুলকার্নিকে মেরে ফেলে, যাতে দাওরাকান্ত তার প্রজেক্টের ডিল করতে সক্ষম হয়। এই দাওরাকান্ত আবার মীরাকে জানায় একটা এজেন্ট এবার তোমার ভাড়াটে খুনির পেছনে লেগেছে, তাকে শেষ করতে হবে। মীরা জানায় না, কুলকার্নিকে নিয়ে এমনিতেই তোলপাড় চলছে। এর মধ্যে সালোনি রুকমার লোকেশন পেয়ে যায়। সেটা আবার ফোন করে শ্রীকান্তকে জানায়, সাথে আরো বলে নার্কোটিক্সের এক টিম রুকমাকে ধরতে গিয়েছে। নার্কোটিক্স টিম অপেক্ষা করে রাত হওয়ার। অন্যদিকে রুকমা তার প্রেমিকার প্রস্তাবে রাজি হয়, জানায় বিয়ে সে করবে। এটা শুনে প্রেমিকা খুশি হয়। তখনই আক্রমণ করে নার্কোস টিম। রুকমা তাই গার্লফ্রেন্ড এবং বাচ্চাকে ঘরের ভেতরে থাকা গোপন দরজা দিয়ে নিচে পাঠায়, আর সে শুরু করে লড়াই। নিচে আবার প্রেমিকা বাচ্চা নিয়ে যেতে থাকলে একজন ধরে ফেলে। এর মধ্যেই গোলাগুলি চলতে থাকলে একটা গুলি প্রেমিকার শরীরেও লাগে। রুকমা সবাইকে মেরে প্রেমিকার কাছে আসলে দেখে সে মারা গিয়েছে, তাই বাচ্চাটাকে নিয়েই বেরিয়ে যায়। সামির আবার ফোন করে মীরাকে, ফোন করে জানায় আপনাদের পেছনে আর কেউ নয়, এজেন্ট শ্রীকান্ত লেগেছে। আমি তার মুখোমুখি হয়েছি, সে সহজ কেউ নয়, তাই আমাকে আপনাদের সাথে রাখুন। মীরা আবার সামিরকে না করে দেয়। তারপর নিজের লোকদের কাছে এসে শ্রীকান্তের পুরো ফ্যামিলির ডিটেলস বের করে। তারপর জানায় এবার শ্রীকান্তকে দেখে নেব। একই সময় সূচি একটা টক শোতে আসে। সেখানে সূচিকে পড়তে হয় সমালোচনার মুখে, কারণ সে চাইনিজদের সাথে জড়িত। টক শোতে সূচির পার্সোনাল ব্যাপারও নিয়ে আসা হয়, এই যেমন হাজবেন্ড শ্রীকান্তের সাথে তার ডিভোর্সের কথাবার্তা চলছে। সূচি তখন অনেক রেগে যায়। এই টক শো বা শ্রীকান্ত সহ ছেলেমেয়েও দেখছিল, তারাও হয় অবাক। ছেলেমেয়ে আমার বাবা মাকে প্রশ্ন করে তোমরা তাহলে ডিভোর্স নিচ্ছ? ডিভোর্স নেওয়ার আগে দেখি জানালেও না। শ্রীকান্ত জানায় আমাদের শুধু কথাবার্তা চলছে, এ নিয়ে তোমাদের সাথে বসতাম। ছেলে অর্থক সেখানে আরো একটা সূত্র জানতে পায়, সেটা হচ্ছে তার বাবা একজন এজেন্ট। অর্থক প্রথমে ভাবে হয়তো ট্রাভেল এজেন্ট, কিন্তু পরে দেখে স্পাই। অর্থক তাই বাবার স্পাইয়ের ব্যাপার নিয়ে গর্বই করে। জেকে তখন বলে আমিও এজেন্ট। এই যে আবার অর্থক বিশ্বাস করতে চায় না। জেকে তাই তার আইডি কার্ড বের করেও দেখায়। অর্থব তখন ফেক ভোটার আইডি কার্ড দেখিয়ে বলে এরকম আমার কাছেও আছে। এইটা দেখে বোন ভীতি বলে তুই কি ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছিস নাকি? মাও তাকে বকা দেয়। অন্যদিকে রুকমা আসে ওই ডিলারের কাছে যে তাকে এই কাজ দিয়েছিল। ডিলার আবার জানায় সে কোনো কিছু লিক করেনি। রুকমা সেই ইংল্যান্ডের ক্লায়েন্টের সাথে কথা বলতে চায়, আবার কানে গুলি করে আহতও করে ডিলারকে। এর মধ্যে শ্রীকান্তকে নিয়ে বসে ইনকোয়ারি, যেখানে সিনিয়র সব কর্মকর্তা শ্রীকান্তকে কয়েকদিনের জন্য ছুটি নিতে বলে। শ্রীকান্ত জানায় আমি এই কেসে অনেক এগিয়েছি, কিন্তু কর্মকর্তারা উল্টো জবাবদিহিতা শুরু করে। কেন সে কাউকে না জানিয়ে হসপিটাল দিয়ে অফিস বানিয়ে ইনভেস্টিগেশন শুরু করলো। একজন শ্রীকান্তকে সাসপেক্ট হিসেবে নেয়, কারণ একমাত্র সেই বেঁচে আছে। এজন্য তার গান এবং আইডি কার্ড নেওয়া হয়, সাথে শহরে চলে যেতেও নিষেধ করে। এসব ব্যাপার ভাবায় শ্রীকান্তকে। একই সময় শ্রীকান্তের বয়ের সচিব বিজনেস নিয়ে পড়ে যায় মহাবিপদে। ধৃতিকে সোশ্যাল প্ল্যাটফর্মে একদম ট্রল করা হয়, যেটা তার কর্মকাণ্ডের জন্য। ধৃতি এই ব্যাপার নিয়ে আপসেট হয়ে যায় আর কান্না করে। তখন মা তাকে সান্ত্বনা দেয়। সুচি তখন শ্রীকান্তকে ফোন করলে শ্রীকান্ত সেটা উঠায় না, একদম হয়ে যায় নিষ্ঠুর। শ্রীকান্ত মন খারাপ করে বাড়ি আসলে সুচি বলে ফোন কেন ধরছ না? আরো জানায় আমার আর ধৃতিকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রল করা হচ্ছে, ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিও দেওয়া হচ্ছে, অবস্থা খুবই খারাপ। শ্রীকান্ত উল্টো জানায় আমার অবস্থা আরো নাজেহাল, আমাকে স্বেচ্ছায় ছুটিতে পাঠানো হয়েছে, এমনকি সাসপেক্ট হিসেবেও আমাকে ধরা হচ্ছে। পরের দিন রুকমা বাচ্চাকে নিয়ে আসে প্রেমিকার বাড়িতে। এসে রুকমা বলে আপনাদের মেয়ে আর বেঁচে নেই, তাই তার রেখে যাওয়া ছেলেকে আপনাদের কাছে রাখতে এসেছে। প্রেমিকার বাবা বাচ্চাটাকে নিতে চায় না। রুকমা অনেক টাকা দেয়, তারপরও রাজি হয় না। রুকমা এবার বন্দুকের ভয় দেখায়, কিন্তু বাচ্চাটি রুকমাকে ছেড়ে যেতে চায় না। তাই রুকমা বাচ্চাকে গাড়িতে উঠিয়ে আবার যেতে থাকে। পরে জয়া অফিসে এসে আবার জয়েন হলে শ্রীকান্তের টিমের লোক নীতিশ জয়াকে জানায় শ্রীকান্ত স্যারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, এমনকি সাসপেক্ট হিসেবে তাকেই ধরা হয়েছে। জয়া এটা শুনে জিজ্ঞেস করে তাহলে কেস কে হ্যান্ডেল করছে? নির্দেশ জানায় আতিশ নামে একজন। তখন দেখানো হয় আতিশের অপারেশন। আতিশ টিম নিয়ে মুগা নামে একজনকে ধরে। এই মুগা কুলকার্নি মার্ডারের সময় তাদের গাড়ির পেছনে ছিল, যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কিন্তু মুগা কোনো কিছু স্বীকার করতে চায় না। আতিশও তাই মুগার মেয়েকে ধরার হুমকি দেয়, এতে মুগা স্বীকার করতে বাধ্য হয়। আতিশের পর ধরতে আসে স্টিফেনকে। স্টিফেন তখন জনসম্মুখে
মিডিয়ার সামনে ভাষণ দিচ্ছিল পুলিশ যে তাকে ধরতে আসছে এবং কুলকার্নি মার্ডারের সাসপেক্ট হিসেবে যে তাকে ধরা হয়েছে এটা জানালে স্টিফেন ভাষণ ছেড়ে যেতে থাকে। আতিশও টিম নিয়ে পিছু নেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গোলাগুলি। কোনো মতে সেখান থেকে স্টিফেন চলে যেতে সক্ষম হয়। অন্যদিকে অর্থব স্কুলে বোলিং এর শিকার হলে বাবার বন্ধু জেকে কে ডাকে। জেকে সে সমস্যা সমাধানের চেয়ে বড় আকার ধারণ করায়। অর্থবকে দিয়ে স্টুডেন্টসদের মাদায়, যেটা প্রিন্সিপালের নজরে আসে। প্রিন্সিপাল ডাকে সবাইকে। সেখানেও জেকে উল্টোপাল্টা বললে অর্থবকে করা হয় সাসপেন্ড। তাই সূচি রেগে যায় জেকের ওপর। একটু পর ধৃতি এসে জানায় কলেজে তাকেও সাসপেন্ড করা হয়েছে। পুরো তিওয়ারি পরিবার এখন বিপদের মুখে। তাই শ্রীকান্ত সবাইকে জানায় এই কঠিন সময়ে সবাইকে একত্রিত হয়ে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। সবার ফোন জমাও নেয় সে। এর মধ্যে সামির দেখা করে MI16 এজেন্ট মার্টিনের সাথে। মার্টিন সামিরকে একটা পেন ড্রাইভ দেয়, সাথে জানায় ইন্ডিয়ান বিলিয়নিয়ার কিছু একটা করার চেষ্টা করছে। মার্টিনের সাথে দেখা করার পর সামির ফোন করে রুকমাকে। ফোন করে জানায় যে ক্লায়েন্টের কাজ করছো সেই ক্লায়েন্টের আর কোনো কাজ করো না, টাকা লাগলে আমি দেব। তাও আর ওই ক্লায়েন্টের হয়ে কাজ করতে হবে না। কিন্তু রুকমা জানায় আমি এর পিছু যাচ্ছি না, এইটা আর টাকার মধ্যে নেই, এইটা এখন পার্সোনাল ইস্যুর মধ্যে পড়েছে। সেই সময় শ্রীকান্ত তার টিমের সাথে এক রেস্টুরেন্টে মিটিং এ বসে। সেখানে জানায় প্রজেক্ট সহায়কে কার কার অ্যাক্সেস রয়েছে তা জানতে হবে। নীতিশ জানায় আমি বলে দিতে পারবো। অজিত নামে অন্যজন জানায় অ্যাক্সেস এখন আতিশের হাতে, সেখানে ঢোকা মাত্রই সবকিছু জেনে যাবে। নীতিশকে তাই হ্যাক করতে বলে। নীতিশ হ্যাক করতে রাজিও হয়। নিজেদের কর্মকাণ্ড কিনা এখন নিজেরাই হ্যাক করবে। তো নীতিশ পরের দিন সকাল সকাল অফিসে আসে। এসে অ্যাক্সেস হ্যাক করতে বসে। হ্যাক করার সময় যা দেখে তা মোটেও সে বিশ্বাস করতে পারে না। শ্রীকান্ত সেই সময় PM এর সাথে দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গোছালে সেটা বিশ্বাস করে না সূচি। কিন্তু শ্রীকান্ত জানায় এটাই সত্যি। ছেলে মেয়ে আবার বলে আমরা ফোন বন্ধ করে বসে আছি আর তুমি ঘুরতে যাচ্ছ। অন্যদিকে নীতিশ আসে জেকের কাছে, এসে ফোন আগে দূরে রাখে। তারপর জানায় আমি অ্যাক্সেস হ্যাক করতে গিয়ে দেখি আগেই কেউ হ্যাক করেছে। শুধু তাই নয়, আমাদের সবার ফোন তাদের নজরে, পুরো ফোন ট্র্যাক করা। কথা বললেও জেনে যাবে। ব্যাপারটা শুধু শ্রীকান্ত স্যারকে জানাতে হবে। জেকে জানাই শ্রীকান্ত স্যার তো এয়ারপোর্টে। সেই সময় অজিত আবার অফিসে শুনতে পায় আতিশ কুলকার্নি মার্ডার সলভ করেছে। এসে শ্রীকান্তের ফোনও দূরে রেখে জানায় প্রজেক্ট সহায়কের অ্যাক্সেস হ্যাক করা হয়েছে। আমাদের সবার ফোনও তাদের কবজায়। কুলকার্নি স্যার মার্ডারের সময় গাড়ি থেকে কিলারদের কাছে সকল সিগন্যাল যাচ্ছিল যে ফোন দিয়ে, সেটা হচ্ছে আপনার ফোন। এটা শুনে শ্রীকান্ত পুরোই অবাক হয়ে যায়। জানায় তার ফোন তো বন্ধ ছিল। নীতিশ বলে তারা স্পাই ওয়ার দিয়ে হ্যাক করেছে, ফোন বন্ধ থাকলেও কাজ করে। আতিশ আপনাকে গ্রেফতার করতে এয়ারপোর্টের দিকে আসছে, এমনকি আপনার ফ্যামিলির উপর যে সাইবার বুলিং হচ্ছে সেটাও তারাই করছে। এসব শুনে আরো অবাক হয় শ্রীকান্ত। এর মধ্যেই আতিশ টিম নিয়ে এয়ারপোর্টে চলে আসে। শ্রীকান্ত আবার বুদ্ধি করে তার ফোন অন্যজনের ব্যাগে ঢুকিয়ে দেয়। আবার আতিশকে এয়ারপোর্ট থেকে জানানো হয় প্লেন টেক অফ করছে। আতিশ তাই দিল্লি এয়ারপোর্টে শ্রীকান্তকে ধরার জন্য টিম রেডি করে। কিন্তু শ্রীকান্তকে সেই সময় ফ্যামিলির সাথে দেখা যায়। ফ্যামিলির সবাইকে নিয়ে সে ট্রেনে ওঠে। এর মধ্যেই প্লেন এয়ারপোর্টে নামলে শ্রীকান্তের ফোন অন্যজনের কাছে পায় এবং আতিশকে জানানো হয় প্লেনে শ্রীকান্ত ছিলই না। আতিশ তাই শ্রীকান্তের ফ্যামিলির ফোন খুঁজে বের করতে বলে। টিম ফোনের লোকেশন ট্র্যাক করে একটা অটো রিক্সা আটকায়, কিন্তু সেখানে শ্রীকান্তকে পায় না। সবার ফোন শ্রীকান্ত একটা বস্তার মধ্যে রেখে অটোতে রেখেছিল, সেটাই তারা পায়। অন্যদিকে শ্রীকান্ত নির্বিঘ্নে ফ্যামিলি নিয়ে ট্রেনে করে যেতে থাকেন দিল্লির উদ্দেশ্যে। অবশ্য চোখে মুখে অনেক চিন্তার ছাপ ছিল। সব দিক থেকে কুলকার্নি মার্ডারের দায় তার ওপর। কিভাবে সে মোকাবেলা করবে এজন্য দেখতে হবে তৃতীয়বার। আবার রুকমাও প্রেমিকাকে হারিয়ে ব্যথিত। মিশনটা আর টাকার মধ্যে সীমাবদ্ধ নেই, সেও নেবে প্রতিশোধ। মীরাও আছে শ্রীকান্ত এবং তার ফ্যামিলির পেছনে। শ্রীকান্ত নিজেকে এবং পুরো ফ্যামিলিকে কি সেভ করতে পারবে, এজন্য দেখতে হবে দ্বিতীয় পার্ট। আপাতত বিদায়। নেক্সট পার্ট নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।